গতকাল সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিল। সেই রায় হলো যে ভারতবর্ষে আর কোনো মসজিদের নিচে, দরগা বা মাজারের নিচে আর কোনো মূর্তি বা মন্দির খোঁজা যাবে না। যে মামলাগুলো মূলত ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট আদালত বা জেলা আদালত, তারা যে দায়রা আদালত তারা যেটা নিচ্ছিলেন, যে কোনো ব্যক্তি চাইলেই যে ওই মসজিদের নিচে একটি মন্দির রয়েছে বা মূর্তি রয়েছে, কোর্ট সেই মামলা কিন্তু নিয়ে নিতেন এবং সেটাকে তদন্তের জন্য নির্দেশ দিয়ে দিতেন। এবং সেই সমীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অশান্তি হতে দেখেছি। এখন থেকে কিন্তু ভারতবর্ষের কয়েক কোটি মুসলিম এবং কয়েক হাজার যে ধর্মস্থান রয়েছে, অর্থাৎ মুসলিমদের যে ধর্মস্থান, সেগুলো কিন্তু সুরক্ষিত হলো বলেই কিন্তু মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং লেখক সুমন সেনগুপ্তর সঙ্গে। ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, যেই দেশে কোন মসজিদের তলায় কোন মন্দির আছে, কোন মসজিদের তলায়, কোন ঈদগার তলায় কোন মন্দিরের চূড়ো আছে, এগুলো খোঁজা হয়। সারা পৃথিবীতে মাটির তলায় কোন মিনারেল আছে, কোথাও তেল আছে নাকি খোঁজা হয়। ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে মসজিদের তলায় মন্দির আছে নাকি সেটা নিয়ে খোঁজা হয়, সেটা নিয়ে হই হট্টগোল হয়, আর সেটা নিয়ে মানুষ মারা যায়। গতকাল সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, এটা একটা ঐতিহাসিক রায়। এটা 50তম চিফ জাস্টিস চন্দ্রচূড় যে কথাটি বলেছিলেন যে এই সার্ভেগুলো করা সম্ভব, সেটাকে কোর্স কারেকশন করলেন 51তম চিফ জাস্টিস সঞ্জীব খান্না। তিনি দায়িত্ব নিয়ে বললেন, আর ভবিষ্যতে এই ধরনের কোনো সার্ভে হবে না আপাতত, এবং আর ভবিষ্যতে এই ধরনের কোনো মামলাও নেওয়া হবে না যে কোন মসজিদের তলায়, কোন ঈদগার তলায়, কোন মাজারের তলায় মন্দির আছে। সুতরাং এটা যখন এই সঞ্জীব খান্না দিয়েছেন রায়টা, এটা অত্যন্ত ইতিবাচক রায়, এবং এই ইতিবাচক রায়টাকে সঙ্গে নিয়েই আগামী দিনে এইটা যে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, এই যে জায়গাটা ছিল, সেটা কেন ছিল? সেটা ছিল হচ্ছে ভারতবর্ষে বাবরি মসজিদের পরে আর যাতে কোনোদিন কোনো সাম্প্রদায়িক হিংসার ঘটনা না হয়, সেই জন্যই এটা ছিল। আর এটাকে নষ্ট করেছিলেন আমাদের বিগত চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, আর এবার সেটাকে একটু কোর্স কারেকশন করলেন জাস্টিস সঞ্জীব খান্না। কিন্তু দেখা গেছে যে মোঘলরা, যেভাবে নাকি শোনা যায় যে হিন্দুত্ববাদীরা দাবি করেন যে মোঘলরা তারা হিন্দুদের পুরনো মন্দিরগুলোকে ভেঙে দিয়ে, বৌদ্ধদের মন্দিরগুলো ভেঙে দিয়ে সেখানে মসজিদ তৈরি করেছে, দরগা তৈরি করেছে। তো ভারতবর্ষে নাকি হাজার হাজার মসজিদ এমন আছে, দরগা বা মাজার এমন আছে, যার নিচে খুললে সেখানে কোনো না কোনো মূর্তি পাওয়া যায়। আমি প্রথমেই বললাম যে মানুষ তেল খোঁজে, মানুষ মিনারেল খোঁজে, আর আমাদের এখানে খোঁজা হয় হচ্ছে মন্দির আছে নাকি। আর একটু যদি পিছিয়ে যাওয়া যায় মোগলদের আগে, তাহলে তো ওখানে বুদ্ধর কিছু পাওয়া যেত, স্তূপ পাওয়া যেত, জৈনদের কিছু পাওয়া যেত। তাহলে এরকম খুঁজতে খুঁজতে তাহলে তো বৌদ্ধিস্ট যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকেও ভাঙা হয়েছে, সেটাও ধরতে হয়। তাহলে সেটা ধরবো না, আমি মোগল অব্দি যাবো, তারপরে আর পিছাবো না, সেটা তো হয় না। যদি পিছাতে হয় তাহলে পুরোটা পিছাতে হবে। আর কোনো কাজ নেই আসলে, দেশের অনেক সমস্যা আছে, বেকারত্ব সমস্যা, 45 বছরে হাইয়েস্ট বেকার এই মুহূর্তে সারা ভারতবর্ষে। সুতরাং সেই বেকারত্বের সমস্যার দিকে আমাদের চোখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। বেকারত্বের সমস্যা, মহিলাদের শিক্ষার সমস্যা। এই গতকালই শোনা গেছে প্রচুর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে, সেটা হাইয়েস্ট। সেই উত্তরপ্রদেশের সম্বলে যখন এই কাজটা হয়, তখন সেটা কি বলবেন? উত্তরপ্রদেশে যেখানে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই উত্তরপ্রদেশের সম্বলের জন্য সম্বলের কোন মসজিদের তলায় না মাজারের তলায় একখানা মন্দির পাওয়া গেছে, সেই নিয়ে 5টা মানুষ মারা গেলেন। তা সুতরাং আমি এই সমস্যা কোনটাকে ধরবো? আমার মূল্য বৃদ্ধি আছে, প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, চাকরি নেই, মানুষের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এবং লোকে বেশিরভাগ সময় গিগ শ্রমিকে পরিণত হচ্ছে, কোনো পার্মানেন্ট চাকরি নেই। লোকের কি অবস্থা হচ্ছে? ট্রেনের অবস্থা এরকম খারাপ, আমি ট্রেনের উন্নতি না করে আমি প্লেনের উন্নতি করছি, আর প্লেনের এয়ারপোর্টে গিয়ে একটা কফির দাম হচ্ছে 500 টাকা, লোকে সেটাতেই খাচ্ছে। আর আমি এই ধরনের মানে গোটা গরিব কেন্দ্রিক অর্থনীতি না হয়, গরিবকে সরানোর অর্থনীতির দিকে নজর না দিয়ে, মানে গরিবকে সরিয়ে দিচ্ছে সেই অর্থনীতিকে আমরা চাঙ্গা করার চেষ্টা করছি, আদানির দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছি, আর আমরা দিকে সম্বল আর কোন মাজারের তলায় কোন মন্দির আছে সেই কথা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু বিজেপি নেতা নেত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে দাবি করেন এবং সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করেন যে বিশ্বের মধ্যে যত শক্তিশালী যে দেশগুলো আছে, যার মধ্যে ভারতবর্ষে 3 নম্বরে উঠে এসছে মোদিজির আমলে,
বিদেশে মোদিজি গেলে মোদি মোদি স্লোগান দেয় ভারতীয়রা। বিদেশে মোদি গেলে মোদি মোদি স্লোগান দেয়, আর এখান থেকে লোকগুলোকে ভাড়া করে নিয়ে গিয়ে হয়। যদি বিদেশে যারা মোদি থাকে, আচ্ছা ডলারের দাম কত? মোদি যখন ক্ষমতায় এসেছিলেন ডলারের সঙ্গে টাকার দাম কি ছিল? 40-45 টাকা, আর এখন কত হয়েছে? 85 টাকা। তাহলে বিদেশে যারা থাকে তাদেরকে বলুন না এখানে চলে আসছে, যদি এত মোদি মোদি করে তাহলে এখান থেকে আসে না কেন? আসলে ডলারের দামটা বেড়ে গেলে কম ডলার পাঠাতে হয় ভারতবর্ষে, সেটা ওরা জানেন। যখন যখন মোদি বিদেশে যান তখন সেজন্য মোদি মোদি করে লাফান ওখানকার এনআরআইদের আর কোনো সমস্যা নেই। এনআরআইদেরকে বলুন কলকাতা ভারতবর্ষে চলে এসে এখানকার উন্নতির কথা ভাবতে, সেটা ভাববেন না তারা। এই যে ভারতবর্ষে কয়েক কোটি মুসলিম তারা আতঙ্কের মধ্যে ছিলেন যে আজকে আমার এলাকার মসজিদ বা মাজারের নিচে মন্দির বা মূর্তি না খোঁজা হয়, তো এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কি তারা কিছুটাও স্বস্তি পাবে? অবশ্যই স্বস্তি পাবে, এটুকু আমার মনেই হয়। এবং সুপ্রিম কোর্টের এই রায়টাকে তারাও যেমন স্বাগত জানাবেন, আমরা যারা গণতান্ত্রিক মানুষ তারাও সেটাকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে আশা করা যায় এই ধরনের কোনো খোঁড়াখুড়ির জায়গাটা তৈরি হবে না, এবং আর্কিওলজিক্যাল সার্ভেকেও সেটা বন্ধ করা, এবং ইন্টারিম যে অর্ডারটা দিয়েছেন কোনো মামলা অবধি নেওয়া হবে না, কোন মন্দিরের তলায় কোন মসজিদের তলায় কোন মন্দির আছে এটা অবধি বলা হয়েছে, সেটুকু আমাদের স্বাগত জানাতেই পারি। আমরা তো দেখেছি যে এই যে ভারতবর্ষের বহু মসজিদ আছে যেখানে মুসলিমরা ঠিকভাবে নামাজ পড়েন না, বহু মন্দির আছে যেখানে পুজো হয় না, তাহলে নতুন করে মসজিদের নিচে কেন মন্দির খোঁজার এই প্রবণতা হিন্দুত্ববাদীদের মধ্যে? ওই আমারও একই বললাম, প্রবণতা কিছু না, প্রবণতা হচ্ছে একটাই, প্রবণতা হচ্ছে আমার নজরটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। প্রবণতা একটাই, যে আমার যে দৈনন্দিন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে নজর হটানোর জন্যই এই মন্দির মসজিদ বিতর্ককে সামনে নিয়ে আসা। কিন্তু নরেন্দ্র মোদীকে তো, প্রধানমন্ত্রীকে তো দেখা যায় শাহরুখ খান, সালমান খান, সাইফ আলী খান এদের সঙ্গে ছবি তোলেন, হাসি মুখে কথা বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী তো এটাই করেন, নরেন্দ্র মোদী তো ওইটাই পিআর করাটাই তার কাজ। নরেন্দ্র মোদীকে একটা ইন্টারভিউ দিতে বলুন না, আপনার মতো একজন সাংবাদিক তাকে একটু ইন্টারভিউ দিতে বলুন, আপনি সেই প্রশ্নগুলো ওনাকে করুন, আপনাকে সেই ইন্টারভিউটার প্রশ্নগুলো আগে জেনে নেওয়া হবে, আপনি কি কি প্রশ্ন করবেন, আপনি এই প্রশ্ন করলে আপনাকে ইন্টারভিউ দেয় নাকি সেটা আগে দেখুন। শাহরুখ খান, রণবীর কাপুর কিংবা অক্ষয় কুমার তো ইন্টারভিউ নিয়েছেন, অক্ষয় কুমারকে জিজ্ঞেস করেছিলেন আম কিরম করে খেতে হয়, তাহলে আপনি সেরকম ইন্টারভিউ করুন না। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেরকম ইন্টারভিউ না করে নরেন্দ্র মোদীকে যদি বলেন আম কিরম করে খায়, কাঁঠাল কিরম করে ছাড়ায়, তো সেরকম প্রশ্ন করুন, তাহলে খুব ভালো হবে। আপনিও ভালো সাংবাদিক হয়ে উঠবেন নরেন্দ্র মোদীর চোখে, আর আমরাও এরকমই থাকবো, এরকমই হবে। ভারতের সাংবাদিকদের বা গণমাধ্যমগুলোর এই মুহূর্তে পরিস্থিতি 183 নম্বরে আছে ফ্রিডম অফ এক্সপ্রেশনে, 183 নম্বরে বোধহয় আছে, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই। ভারতবর্ষের সাংবাদিকতা যদি জানতে হয় তাহলে রবিশ কুমার একটি কথা বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ছাড়া বাঁচানো যাবে না, ফ্রিডম অফ ভয়েস মানে পুরোটাই বন্ধ হয়ে গেছে। আপনি কোনো কথা, কালকে দেখুন, কালকে যেই রায়টা দেওয়ার পরে রাহুল শিবশঙ্কর বলে একজন টাইমস নাওয়ের বোধহয় একজন অ্যাঙ্কার, উনি একদম স্ট্রেট ওয়ে টুইট করেছেন যে এটা সুপ্রিম কোর্ট পারলো কি করে। মানে এই ধরনের কথাবার্তা উনি সাহস করে টুইট করে ফেলতে পারছেন, এটা আজ থেকে 10-15 বছর আগেও আমরা ভাবতে পারতাম না। আমরা যে পরিবেশে বড় হয়েছি আমরা এইগুলো নিয়ে ভাবিনি, আমরা এইটা নিয়ে ভাবিনি। কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে বারবার করেই দেখা যাচ্ছে যে এই ধরনের বিতর্কগুলোতে একটা সেকশন মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন। আশা করা যায় গতকালের রায়ের পরের থেকে এই ধরনের মানুষরা একটু হলেও স্থগিত রাখবেন নিজেদেরকে। আপনার নাম? আমার নাম সুমন সেনগুপ্ত।